কিন্তু তারা কিন্তু এই জায়গাটিতেও একেবারেই কঠোর অবস্থানে চলে গিয়েছেন। আমরা জানিয়ে রাখতে চাই প্রাইম এশিয়া আওয়ামী লীগ নেতাকে বাঁচানোর চেষ্টার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর এক অংশের উপর। এই অংশটি আওয়ামী লীগের পক্ষ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতাকে হুমকি ধামকিও দিয়েছে। কেন ওনাকে নিয়ে আসি বা বিভিন্ন জায়গা থেকে আমাকেও হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। আমাদের সাথে বলেন। সুপ্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেন আজকে কামটা কি করলো ভাই, কি কাজটা যে ইলিয়াস হোসেন করলো। আওয়ামী লীগ নেতাকে ডিজিএফআই এর প্রধানের বাড়ি থেকে কট করে দিল সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। এইমাত্র বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় কোন অবস্থায় ডজন খানিক নেতা লুকিয়ে আছেন তা প্রকাশ করেছেন ইলিয়াস হোসেন সাংবাদিক। উনি অনেক কিছুই তথ্য তুলে ধরেছেন বাংলাদেশে। সেখানেই ছাত্ররা হামলা করেন এবং পুলিশ নিয়ে সেখানে কঠিনভাবে যে ঘটনাগুলো চক্রবিন্দু হয়ে আছেন এবং তারা গোয়েন্দা প্রধানের বাড়িতে আশ্রয় নিয়ে আছেন কারা কারা এই নেতাগুলা সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন। তবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেনাবাহিনী প্লাস এই গোয়েন্দা প্রধানের আশ্রয়ে কিছু আওয়ামী লীগ নেতাকর্মী আছে যারা বর্তমানে প্রকাশ্যে এখন চলে আসছে, তাদেরকে কিছু সংখ্যক গ্রেপ্তার করা হচ্ছে। তা আপনাদেরকে সরাসরি সেই গোয়েন্দা প্রধানের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। আওয়ামী লীগ নেতাকে বাঁচানোর চেষ্টার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর এক অংশের উপর। এই অংশটি আওয়ামী লীগের পক্ষ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতাকে হুমকি ধামকিও দিয়েছে। এসএসএফ এর ডিজির বাসায় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেন শিশিরকে লুকিয়ে রাখা হয়েছিল। সংবাদ পেয়ে বিএনপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সেখানে গেলে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায় থেকে প্রথমে অনুরোধ ও পরে হুমকি দেয়া হয়। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা শেষ পর্যন্ত পুলিশ ডেকে তাকে আটক করলেও হত্যা মামলার আসামি আলী হোসেন শিশিরকে গ্রেফতার না দেখানোর চেষ্টা চালিয়েছে সেনাবাহিনী ও ওই অংশটি। এদের অনেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বিশেষ সহকারী পরিচয়ে ছাত্রদের হুমকি দেন। ভবনটি তল্লাশি করে দেখা গেলে আরও আওয়ামী লীগ নেতাকে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেন শিশিরকে বসুন্ধরা কে ব্লকের একটি বাসা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পুলিশের সহযোগিতায় দীর্ঘ 5 ঘন্টার প্রচেষ্টায় গ্রেফতার করে। দ্রুত এসএসএফ এর ডিজিকে অপসারণ সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ সকলকে বহিষ্কার না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দিয়েছে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আসসালামু আলাইকুম, আমি একজন আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রাতে একটি ইনফরমেশনের ভিত্তিতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা কে ব্লকের 19 নম্বর রোডের একটি বাসায় আমরা আসি। আমাদের ইনফরমেশনটা ছিল যে আওয়ামী লীগের আলী হোসেন শিশির, যিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপকমিটির একজন সদস্য এবং নরসিংদী 1 আসনের থেকে আওয়ামী লীগের এমপি ক্যান্ডিডেট ছিল এবং তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং তিনি ওনার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা আছে, 4টি হত্যা মামলা আছে, 2টি হত্যা চেষ্টা এবং 2টি হত্যা মামলা। তো পরবর্তীতে আমরা পুলিশের সহযোগিতায়, পুলিশ অপারেশনের সহযোগিতা 2 থেকে 3 ঘন্টা আমরা বাসাতে ঘিরে রাখি। পরবর্তী পুলিশ প্রশাসন আসার পরে আমরা বাসাটাতে যাই। যাওয়ার পরে প্রথমে আমরা বাসাটাতে যখন যাই, সর্বপ্রথম অনেক
কাহিনী আমাদেরকে করতে হয়, বিভিন্ন জায়গা থেকে দলীয় একটা চাপ থাকে। বিএনপির কিছু নেতাকর্মী ছিল, আমাদেরকে করতেছিল, বা পরবর্তীতে একটা সময় তারা চলে যায়। পরবর্তীতে আমরা স্টুডেন্টরা, বসুন্ধরা ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা পুলিশের সহযোগিতায় আমরা বাসার 3 তলার ফ্লোরটাতে উঠি। ওঠার পরবর্তীতে আমরা ওই ফ্লোরে অনেক খোঁজাখুঁজি করেও আমরা তাকে পাই না। তার পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ আমরা চেক করি, নিচের বিল্ডিংয়ের ম্যানেজারের ওখান থেকে আমরা সিসিটিভি ফুটেজ চেক করে আমরা পরবর্তীতে 4 তলায় একটা কক্ষতে যাই আমাদের সিসিটিভি ফুটেজ অনুযায়ী। সেখানে আমরা আওয়ামী লীগের সেই নেতাকে পাই। তার পরবর্তীতে তিনি সর্বপ্রথম যখন গেটটা খোলে, আমরা পুলিশ সহ প্রায় 5 থেকে 10 মিনিট হচ্ছে আমরা ওনার এয়ারতেই কথা বলতেছিলাম যে প্লিজ দরজা খোলেন। উনি কোনোভাবেই দরজা খুলতেছে না। আর উনি মেনলি হচ্ছে ওই দরজা খোলার আগে অবস্থায় ওনার ফোন থেকে, ওনার ফোন অফ ছিল, ওনার মেয়ের ফোন থেকে বা বিভিন্ন জায়গা থেকে কল আসতেছিল, ওনার মেয়ে শুধু বারবার ফোনটা হাইড করতেছিল। যাই হোক, সেটি আমাদের দেখার বিষয় না। আমরা তাকে যখন আইডেন্টিফাই করতে পারি, ওই বাসাটার মধ্যে ছিল, কনস্ট্রাকশনের যে বিল্ডিংটা ছিল ওইখানে ছিল উনি। পরবর্তীতে আমরা ওনাকে অনেকবার চেষ্টা করেও তারপর পরবর্তী একটা সময় আমরা যখন ভিতরে ঢুকতে পারি পুলিশ প্রশাসনের সহযোগিতায়, যখন রুমটার দরজা খোলা হয়, উনি কলে কথা বলা অবস্থায়, যেটা একটু পরে আপনারা কমেন্টের ভিডিও লিঙ্কে আমি ভিডিও দিয়ে দিব, আপনারা সেখানে দেখতে পারবেন। তো উনি ডিরেক্ট আমাকে একটা কল ধরায় দেন, আমাকে এবং পুলিশের যে দায়িত্বরত কর্মকর্তারা যারা ছিলেন তাদেরকে কল ধরায় দেন এবং একটু কথা বলেন। তো আমি ডিরেক্ট বলতেছি আপনার কোনো কল ধরা হবে না, প্লিজ আপনি একটু কলটা রাখেন, আপনার সাথে কথা আছে, আপনি একটু থানায় চলেন। পরবর্তীতে উনি আমাকে ওইখানে রানিং অবস্থায় বর্তমান এসএসএফের ডিজি, তার ব্যক্তিগত পিএস, বর্তমানে যে লাইভটিকে তুলে ধরা হয়েছে এবং ইলিয়াস সাংবাদিক যে উঠিয়েছেন যে লাইভটা মিডিয়ার মাঝখানে, সেই লাইভের সূত্র ধরে সেই ব্যক্তিটি যে কথা বলছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস কতটুকু গুরুত্বপূর্ণ তার বেঁচে থাকা তা নিয়ে সংখ্যায় দাঁড়িয়েছে। তবে এইভাবে বাংলাদেশের মাঝে আওয়ামী লীগ নেতাকর্মীরা লুকিয়ে পরিকল্পনা করছে, যা সবারই অজানা ছিল। তবে বাস্তবে এদেরকে যে কোনো ওয়েতে আইনের আওতায় না আনলে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের মরণ খুব নিকটেই চলে আসবে, এমন কিছু ধারণা করা হচ্ছে এই ব্যক্তির কথা থেকে। তবে কথাটা কতটুকু সত্যতা প্রমাণ, তাই আপনারা এই ভিডিওর শেষ অংশ পর্যন্ত। পিএস ডিজি উনি আমাকে কল দেন, কল দিয়ে হচ্ছে আমাকে না দারোয়ানের নাম্বারে কল দেয়, দারোয়ানের নাম্বারে কল দিয়ে আমার সাথে কথা বলতে চায়। প্রথমে আমার পরিচয় জানতে চায়, দারোয়ান আমার পরিচয় না জানানোর পরে উনি পরবর্তীতে কোনো না কোনো সামহাও কোনো মাধ্যমে উনি আমার পরিচয় নিশ্চিত করে আমাকে বলতেছে আলামিন ভাই, উনি ওনার পরিচয় দিল। আমার নামটা উনি কীভাবে জেনেছে আমি সেটা অবাক হয়ে গেছি, কীভাবে উনি আমার নামটা জানলো। পরবর্তীতে উনি যখন আমাকে বলতেছে, উনি আমাকে অনেক স্পেশাল রিকোয়েস্ট করতেছে, দেখেন ওনার জন্য ওনাকে কোনোভাবে ছেড়ে দেওয়া যায় কি না। তো আমি বললাম দেখেন, আমি আমার দায়িত্ববোধ থেকে, নৈতিকতার দিক থেকে আমি কখনো ওনাকে ছাড়তে পারি না, কারণ একটা আওয়ামী লীগের হত্যা মামলার আসামিকে আমি কীভাবে ছেড়ে দিই, আমি কোশ্চেনটা ওনাকে করি। তারপরে উনি বিভিন্ন মাধ্যমে উনি কথা বলে, বাট আমি স্ট্রেট ফরওয়ার্ড স্পষ্ট ভাষায় আমি ওনাকে জানিয়ে দিই যে দেখেন আমার এখানে আসলে আমি কোনোভাবেই আমি এই জিনিসে আপনারা যা করতেছেন এটাও কিন্তু একটা ক্রাইমের মধ্যে পড়ে, কারণ একজন হত্যাকারীকে আপনি বাঁচাতে এসে এখন আর আপনি এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আপনি আপনার পক্ষ থেকে আমি এই কলটা কখনো আশা করিনি। তো উনি আমার সাথে প্রায় 34 সেকেন্ডের মতন কথা বলে। পরবর্তীতে এসএসএফের ডিজি পিএসসি নাম্বার থেকে আবার আমার সাথে যোগাযোগ করে, ওনারও সেম তদবির। আমি স্পষ্ট ভাষা ওনাকেও আমি সেম বলি যে দেখেন আমি কোনোভাবেই এটা আমি করবো না, আমি ওনাকে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা যেহেতু আছে আমরা পুলিশ হস্তান্তর করে দিব, এটাই আমাদের। পরবর্তীতে আমি যখন ওনাকে নিয়ে নিচে যাই, এর পরবর্তীতে ওইখানে ফোনে আরও 2টা কল আসে। সরকারি উচ্চপদস্থ সেনা অফিসার একজন মনে হয় ব্রিগেডিয়ার জেনারেল, কোনো একটা ক্যান্টনমেন্ট কলেজে আছে, ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অথবা অন্য কোনো একটা ক্যান্টনমেন্ট কলেজে, ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যেই উনি তখন আসে। উনি আসার পরে হচ্ছে উনি কল দিয়ে আমাকে সেম ওই যে পিএসের মতন তদবির করতে বলে। উনি তদবির করে পরবর্তীতে যখন আমি ওনার তদবির আমি স্পষ্ট ভাষা ওনাকেও জানিয়ে দিয়েছি যে দেখেন এর আগেও 2জন আমাকে কল দিয়েছে, তো আমি আপনার পরিচয়টা আগে একটু কনফার্ম হই। তো উনি ওনার পরিচয় দেয়, লেফটেন্যান্ট কর্নেল নাকি ব্রিগেডিয়ার জেনারেল, হয়তো আমার মনে পড়ছে না, বাট ওইরকম কিছু একটা পরিচয় দেয়, প্রিন্সিপাল পরিচয় দিয়ে ওনাকে বলে যে হচ্ছে ওনাকে ছেড়ে দিতে। তো আমি বলছি আপনি কি জানেন উনি একজন হত্যা মামলার আসামি? তো সেটি জেনেও ওনারা আমার দিক থেকে আমাকে যথেষ্ট রিকোয়েস্ট করেন, বলতেছে আলামিন ভাই একটু ছেড়ে দেন। তো আমি কোনোভাবে ওনাদের কথায় রাজি হচ্ছিলাম না। তো বিভিন্ন নাম্বার থেকে আরেকটা নাম্বার থেকে কল আসে, হয়তো বা ওটা ডিজিএফআই হয়তো বা কোনো গোয়েন্দা সংস্থার নাম্বার থেকে, সব দারোয়ানের নাম্বারে কলটা আসতেছিল। তো
তো উনি সেম হচ্ছে আমার সাথে আবার কথা বলতে চায়। তো পরবর্তীতে আমি আসলে এত পরিমাণ কল আসছিল পুলিশ প্রশাসন, এবং ওরাও আসলে হয়ে যাইতেছিল, ওরাও আমাকে বারবার করে ওরাও হয়ে যাইতেছিল যে জিনিসটা আসলে কোন দিবা। ওনারাও তখন জিনিসটা বুঝতে পারছে যে আসলে হচ্ছেটা কি। তো আমাদের দিক থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের দিক থেকে আমাদের ইমার্জেন্সি সেলের আমাদের ভাইয়েরা ছিল, ইমার্জেন্সি সেল, ক্রাইসিস সেল ছিল, এবং আমাদের বিশেষ করে আতিক শাহরিয়ার ভাই আমাদের পরিকল্পনার বাস্তবায়ন সেলের ভাইও যথেষ্ট সহযোগিতা করার পরে একটা মাধ্যমে আমরা সবার সহযোগিতা, পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে পরে আমরা ওনাকে থানাতে নিয়ে যাই। থানাতে নিয়ে যাওয়ার পরবর্তীতে থানাতেও ওনারা দেখি বিভিন্ন মাধ্যম থেকে কল আসতেছে বা আমাদের কাছে হুমকি ধমকি আসতেছে যে আমরা হচ্ছে কেন ওনাকে নিয়ে আসি, বা বিভিন্ন জায়গা থেকে আমাকেও হুমকি ধমকি দেওয়া হচ্ছে যে কেন আমরা ওনার মতন একজন হচ্ছে। কিন্তু আসলে এখানে যে তদবির করতে আসছে বা হচ্ছে তারা যে আমাদের কাছে বলতেছে তাকে সেফ এক্সিট দেওয়ার জন্য, আর তারা আসলে কতটুকু চেনা রাষ্ট্রের এরকম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব থেকে আমাদের ডক্টর ইউনূস স্যারের নিরাপত্তায় থেকে তিনি কিভাবে তার বাসার মধ্যে থেকে একজন আওয়ামী লীগের ফ্যাসিস্টের হত্যাকারীকে কিভাবে পাওয়া যায়, সেটি আমার আজ প্রশ্ন। আর আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই সরকার ডক্টর ইউনূস কতটুকু